দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। শান্তিতে নোবেল পেলেন ফিলিপিন্স ও রাশিয়ার দুই সাংবাদিক, মত প্রকাশের লড়াইয়ের স্বীকৃতি। রাজধানীর বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, মুরগির মাংসের দামও বাড়তি। কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ, এখন খুলে দেওয়ার অপেক্ষা। এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেজা ও রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ। আজ নরওয়ের রাজধানী অসলোতে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। তারা জানায়, গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্ব শর্ত মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় মারিয়া রেজা ও দিমিত্রি মুরাতভ অসামান্য ভূমিকা রেখেছেন। তাদের এই অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থ এই দুই সাংবাদিকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বেড়েছে। প্রতি কেজি এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। এদিকে গরু ও খাসির মাংসের দাম আগের মতো থাকলেও বেড়েছে মুরগির দাম। রাজধানীর বাজারে পেঁয়াজের ঝাঁজ যেন কমছেই না। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। একে অস্বাভাবিকই বলছেন ক্রেতা বিক্রেতারা। পেঁয়াজের দাম আসলে ৪৫-৪০, এখন মনে করেন যে ৭০ টাকা করে নিতেছে। ৫২-৫৩ থেকে উপরে ৫৫ টাকা। আর এই শুক্রবার পর্যন্ত পেঁয়াজ বিক্রি করতেছি ৬০ থেকে ৬৫ টাকা। বেড়েছে আটা ময়দার দামও। সয়াবিন তেল, চিনি সহ আগে থেকে বেড়ে যাওয়া পণ্যের দাম নাগালে আসছে না। কেজিতে ২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে আদা। চড়া তরকারির দামও। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে, তবে সরবরাহ কম হওয়ায় দাম বেশি। ফুলকপি বেচে ৩০-৩৫, আর একটু বড় ৫০, এরকম মিলে আর কি। শীতকালীন সবজির প্রতি একটু চাহিদা আছে, যার কারণে একটু বাজার মূল্য বেশি। গাজর হলো ১৪০ টাকা, আর হলো আপনার হলো টমেটো হলো ১৪০ টাকা, আর হলো আপনার হলো লাউ হলো ৬০ টাকা ৫০ টাকা পিস। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মুরগির দাম। পাকিস্তানিটা হলো ৩৩০ টাকা কেজি স্যার, কালকে আছে ৩২০, আজ ৩৩০। মুরগির বাজারটা অনেক হাই হয়ে গেছে। মুরগির বাজারটা অনেক হাই হয়ে গেছে। মাছের বাজারে এখনো যাই নাই, দেখি মাছের বাজারে কি অবস্থা। আর পেঁয়াজের দাম অনেক বাড়তেছে। কৃষক যদি ন্যায্য মূল্য পায় তাহলে আমরা যারা ভোক্তা, আমাদের একটু বেশিতে কিনতেও সমস্যা নেই। নিত্যপণ্যের দাম বাড়িয়ে যাতে শুধু মধ্যস্বত্বভোগী লাভবান না হয়, সেজন্য বাজার তদারকি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্যান্সার, হৃদরোগ ও ডায়াবেটিসের মতো জটিল রোগের ঝুঁকি কমায় ডিম। আজ বিশ্ব ডিম দিবস উপলক্ষে এক আলোচনা বক্তারা কথা বলেন। সব শ্রেণীর মানুষের জন্য আমিষ নিশ্চিত করতে ডিমের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। আমিষের সহজলভ্য উৎস হিসেবে ডিমের বিকল্প নেই বললেই চলে। প্রাকৃতিক ভিটামিনের এ উৎসকে বলা হয় পূর্ণাঙ্গ খাবার। পোলট্রি শিল্পের বিকাশের কারণে এখন প্রতি বছর দেশে প্রায় ১,৮০০ কোটি ডিম উৎপাদন হয়। মানুষের মধ্যে ডিম খাওয়ার প্রবণতাও বেড়েছে। হ্যাপি ওয়ার্ল্ড এগ ডে। প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই। এই প্রতিপাদ্যে সারা দেশে শুক্রবার পালিত হয় বিশ্ব ডিম দিবস। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে যৌথভাবে আলোচনার আয়োজন করে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও প্রাণী সম্পদ অধিদপ্তর। ডিমটাতে প্রচুর পরিমাণে যতগুলো ভিটামিন, মিনারেলস আমাদের শরীরের জন্য প্রতিদিন দরকার হয়, সব কয়টা প্রপোর্শনেটলি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অনেকেই ভাবে যে ওজন কমানোর জন্য ডিম দুধ খাই না, এটা একটা ভুল ধারণা। ডিম কিন্তু লো ক্যালোরি। পোলট্রি শিল্পের নেতারা বলেন, ডিম খাওয়া নিয়ে এখনও অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে, অথচ সব বয়সীরাই প্রতিদিন ডিম খেতে পারেন। সিদ্ধ ডিমে তো কোনো সমস্যা নাই। সিদ্ধ ডিম আমরা স্কুলে দিতে পারি, একটা না দুটা দিতে পারি। আবার যারা ডিম বেচবে তারাই কিন্তু প্রতিটা স্কুলে ডিম সিদ্ধ করে পৌঁছাইতে পারে। আবার এই ডিমের খোসাটাকে আমাদের ফিড মিলের একটা র মেটেরিয়ালস হিসেবেও আমরা ইউজ করতে পারি। এগুলো হচ্ছে শুধুমাত্র পরিকল্পনা এবং
অর্ডারের অপেক্ষায় আছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ডিম ও ব্রয়লার মুরগির মাংসের দাম সহনীয় রাখার আহ্বান জানিয়ে দৈনন্দিন জীবনে ডিমের গুরুত্ব তুলে ধরেন। আমরা যদি পুষ্টি সমৃদ্ধ দেহ গড়তে পারি তাহলে কিন্তু আমার হসপিটালে কম যেতে হবে। এই ডিমের ব্যাপারটাকে আমাদের গ্রামগঞ্জে যেমন ছড়িয়ে গেছে আরও ছড়াতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষ যেন অনুধাবন করতে পারে যে তার খাবারের শ্রেষ্ঠতম একটা উপকরণ হচ্ছে ডিম। এটা খুব কস্টলি না, ব্যয়বহুল না। যতটুকু ব্যয় আছে সেটাকে কিভাবে কমানো যায় সে পরিকল্পনা আমরা যৌথভাবে করব, কিন্তু টার্গেটটি রাখতে হবে যে ব্যয়ের কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যেন চলে না যায়। তিনি জানান, সম্প্রতি বেড়ে যাওয়া পোল্ট্রি ফিডের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পোল্ট্রি ফিডের দাম বাড়ছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় আজ 7 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন 645 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 23,302টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের শতকরা হার 2.77%। দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন 15,61,463 জন আর মারা গেছেন 27,654 জন। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকার জন্য যে সনদ দেওয়া হচ্ছে তার স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে যুক্তরাজ্যের অনুমোদিত 2 ডোজ করোনা টিকা পাওয়ার সনদ নিয়ে বাংলাদেশ থেকে কেউ যুক্তরাজ্যে গেলে সেখানে আর 10 দিন কোয়ারেন্টাইনে থাকার ঝামেলা পোহাতে হবে না। আগামী সোমবার থেকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। সেখানে আছেন স্বপ্ন আসিফ জামান, তার কাছে জানবো সেখানকার সবশেষ। আসিফ, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দাবি কি, আমাদের বিস্তারিত জানাবেন। ইফতেখার, মূলত ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এই আজকে শাহবাগে দাঁড়িয়েছে তাদের 7 দফা দাবি নিয়ে। তবে তারা এইখানে মূল যে দাবিটি উপস্থাপন করছেন যে এই ই কমার্সের পণ্য মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের যে গেটওয়ে সিস্টেমের মাধ্যমে দেওয়ার কথা বলেছে, সেই গেটওয়ে সিস্টেমে মূলত টাকা দেওয়ার পরেও এই গ্রাহকেরা তাদের অর্থ ফেরত পাচ্ছেন না, এবং সেটি তাদের মূল দাবি যে এই গেটওয়ে সিস্টেমের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। মূলত এখানকার একজন গ্রাহকের সঙ্গে আমরা কথা বলবো। আপনি যদি বলতেন যে এই আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আপনারা এখন কি চাচ্ছেন। আচ্ছা, প্রথমে বলতে চাই যে বিভিন্ন সিওদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারের মাধ্যমে কিন্তু আমাদের যে পেমেন্টের টাকাগুলো সেগুলো কিন্তু গেটওয়েতে আটকা আছে। তো বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, ই-ক্যাব এবং বাংলাদেশের সম্মিলিতভাবে 2021 সালের জুলাই মাসে একটা নীতিমালা গঠন করেছে, যেটা কিনা আমাদের গ্রাহকদের জন্য পেমেন্ট গেটওয়েতে আমাদের টাকাগুলো সেফ থাকবে। তো এখন যেহেতু গ্রেফতার হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই পেমেন্ট গেটওয়েগুলো বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দিয়েছে। তো পেমেন্ট গেটওয়ে বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু আমরা পেমেন্টকৃত অর্থ ফেরত পাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের নীতিমালাটা যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন হোক। সে গ্রেপ্তার হয়েছে, ভালো কথা, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, আইনগতভাবে সে আগাবে। কিন্তু আমাদের টাকা তো ফোস্টারে বা বিভিন্ন গেটওয়েতে আটকা, এবং নীতিমালা অনুযায়ী 10 কার্য দিবসের মধ্যে সেইটা আমাদের গ্রাহকদের কাছে ফেরত আসার কথা। তো আমাদের একটাই দাবি যে আমাদের এই নীতিমালাটা যাতে দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক। ধন্যবাদ। শুনছিলেন একজন গ্রাহকের কথা। মূলত তারা যেটি দাবি করছেন যে গেটওয়ের মাধ্যমে যে বাণিজ্য মন্ত্রণালয় নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেই নীতিতে গিয়েও কিন্তু এই গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ সেখানে বলা হয়েছে যে 10 কার্য দিবসের মধ্যে গ্রাহকেরা যে টাকা তারা পণ্য কেনার জন্য দেবেন সেটি তারা ফেরত পাবেন, কিন্তু মালিকরা আটকে যাওয়ার কারণে মূলত সেই গেটওয়ে থেকেও তাদের যে টাকা পাওয়ার যে সুযোগটি ছিল সেটিও এখন তারা আর পাচ্ছেন না। কিন্তু তারা যেটি বলছেন যে মালিকরা যদি কোনো ধরনের অন্যায় করে থাকে সেটির জন্য আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে এ ধরনের ভুক্তভোগী যে সকল গ্রাহকেরা রয়েছেন তাদের অর্থের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র যে সকল বিধানগুলো রেখেছে সেই বিধানগুলো যেন যথাযথভাবে পালন করা হয়। ইফতেখার। আসিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে কেএফআই স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন শেষ। এর ফলে চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন ধারণায় আরও এক ধাপ এগিয়ে গেল চট্টগ্রাম। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে টানেলের শতকরা ৭৩% কাজ শেষ হয়েছে, বাকি আছে রাস্তা তৈরি সহ আনুষঙ্গিক কাজ। গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে শুরু হয় কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের দ্বিতীয় সুড়ঙ্গ বা টিউবের খনন। প্রায় ২৪০০ মিটারের এই টিউব এসে মিশেছে নগরের পতেঙ্গা প্রান্তে। ১০ মাসে শেষ হলো এই কর্মযজ্ঞ। এর আগে প্রথম টিউবের খননে সময় লেগেছিল ১৭ মাস। নদীর তলদেশ দিয়ে ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় দুটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। প্রতিটি ৩৫ ফুট প্রশস্ত, উচ্চতা ১৬ ফুট। সুড়ঙ্গের ভেতরে যে অংশের ওপর দিয়ে গাড়ি চলবে সেখানে স্ল্যাবের কাজ শুরু হবে শিগগিরই। দুইটা টিউবের কাজ যখন সম্পন্ন হবে তখনই ওপেন করা হবে। এরকম না যে একটা টিউবের কাজ শেষ হয়েছে কিন্তু সেটা ওপেন করে দিলাম, সেটা না। দুইটা টিউবের কাজ ইন অল রেসপেক্ট যখন শেষ হবে তখনই সেটা ওপেন করা হবে। আমরা চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কাজটা সম্পন্ন করতে। এ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। তবে টানেল নির্মাণের পাশাপাশি অন্যান্য অবকাঠামোর কাজও দ্রুত শেষ করার দাবি তাদের। আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের যে দেশি বিদেশি বিনিয়োগের যে সম্ভাবনা এবং আমাদের দেশীয় পর্যটন শিল্পের উন্নয়ন থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। নদীর ওই পাড়ে কিন্তু এখনো বিদ্যুৎ, পানি, গ্যাস এই পর্যাপ্ত পরিমাণে যেখানে আমরা মনে করি যে উৎপাদনের জন্য, কারখানা পরিচালনার জন্য প্রয়োজন, সেটি এখনো দৃশ্যমান হয়ে উঠে নাই। অর্থাৎ এই টানেলের কাজের পাশাপাশি কিন্তু ওই কাজগুলিও সমাপ্ত করা প্রয়োজন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেলের নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পে খরচ ধরা হয়েছে ১০,৩৭৪ কোটি টাকা। দীপ্ত, বার্তাকক্ষ। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র ২ দিন বাকি। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ময়মনসিংহের পূজার প্রস্তুতির বিষয় জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতির সবশেষ আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে জেলায় ৭৮৪টি পূজা মণ্ডপে এবার পূজা উদযাপন হচ্ছে। ইতিমধ্যে কিন্তু পূজা মণ্ডপগুলোতে শেষ প্রস্তুতি যাকে বলে পূজা উদযাপনের, সেটি কিন্তু চলছে। আমরা মণ্ডপগুলোতে দেখেছি যে ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে, রঙও সম্পন্ন হয়েছে। এখন কিন্তু মণ্ডপগুলো সাজানোর কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দুর্গা মায়ের যে প্রতিমা রয়েছে সেটি কিন্তু এখানকার যারা ভক্ত অনুসারী রয়েছে তারা কিন্তু দেখতে এসেছেন তাদের মা কেমন করে সাজানো হয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মণ্ডপটি রয়েছে সেটি কিন্তু সাজসজ্জার কাজ ইতিমধ্যেই চলছে। আমি এখানে একজন ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রয়েছে, তার কাছে একটু জানতে চাইবো যে আসলে তারা কি এই বছর তাদের মায়ের কাছে কি ধরনের প্রার্থনা তারা করছেন। ধন্যবাদ। আমাদের জগৎজননী দেবী দুর্গা আগামী সোমবারের সন্ধ্যায় আমরা ষষ্ঠী পূজা এবং দেবী বুধনের মধ্য দিয়ে আমরা আমাদের এই পূজাটি শুরু করব। 15ই অক্টোবর শুক্রবার দিন দেবীর দর্পণ বিসর্জনের মধ্যে দিয়ে বিজয়া দশমীর মধ্যে দিয়ে পূজা সমাপ্তি হবে। এবছর আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে মা, তুমি এই জগৎ জননী, তুমি এই করোনা নামক ওষুধটিকে বধ করে আমাদের বিশ্বটাকে শান্তিতে আশীর্বাদ দান করো। এটি আমরা এবার মায়ের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ আপনাকে। ইফতার শুনছিলেন যে এখানকার পূজারী তাদের মায়ের কাছে তাদের যে প্রার্থনার কথা আপনি শুনছিলেন। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই সাভারে। সেখানে আমাদের প্রতিনিধি আমি হালিম রয়েছেন, তিনি পূজা মণ্ডপের সেখানকার পরিস্থিতির খবর আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে সাভারে কিন্তু যথাযোগ্য মর্যাদায় এই
শারদীয় দুর্গোৎসব সেটা পালিত হচ্ছে। এবং আপনাকে যদি দেখাতে চাই ইফতেখার, আপনি দেখাতে চাচ্ছেন যে সাভারে, আমি এখন রয়েছি সাভারের এই দক্ষিণ পাড়া যে এই পূজা মণ্ডপে। এখানে কিন্তু প্রতিমা শিল্পীরা তাদের শেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো সম্পন্ন করছে এবং তারা রং তুলির কাজ এবং দেবীর যে চুল লাগানো সেই সব কাজগুলো তারা করছে। এবং তাদের মধ্যে যে এখন ব্যস্ততা, কর্মব্যস্ততা, সেটা আমরা লক্ষ্য করেছি। এবং তারা এখন শেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো তারা এখন সম্পন্ন করছে। এবং এই আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সাভারে কিন্তু এই উপজেলাতে 204টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে। এবং এই পূজা মণ্ডপ উপলক্ষে কিন্তু সাভারে কিন্তু একটি আনন্দ, একটি উৎসব সেটা আমরা দেখতে হচ্ছে। এবং আমি এখানে কথা বলতে চাই, এই সাভার উপজেলা পূজা পরিষদের যে সাধারণ সম্পাদক রয়েছে প্রদীপ কুমার দাস, তিনি, তার কাছ থেকে আমরা সর্বশেষ বিষয়ে জানতে চাবো। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজার ব্যাপারে আমাদের এখন সাভার উপজেলায় 2টি থানা, 2টি আশুলিয়া এবং সাভার থানা, 2টি থানার মধ্যেই আমাদের আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। ঢাকার পুলিশ সুপার সাহেব আমাদের সাথে বিশদভাবে সে আইন শৃঙ্খলার ব্যাপারে উনি আলোচনা করেছেন এবং আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে তার জন্য উনি সর্বান্তঃকরণে তাদের যে 2 থানার যে সমস্ত অফিসাররা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবারের পূজা খুব সুন্দর। আর একটি বিশেষ কথা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত এবং এই করোনা ভাইরাসকে সামনে রেখে আমাদেরকে পূজা অনুষ্ঠান করতে হবে। সেই পূজাকে সামনে রেখে আমরা শারদীয় দুর্গা উৎসব করছি এবং এই দুর্গা উৎসব এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা দুর্গা উৎসব পালন করছি। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, উনি যেমনটি বলছিলেন যে এই করোনার মধ্যে যে আপনার স্বাস্থ্যবিধি যে ব্যাপারটি, আপনি জানেন যে এই স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারটি তারা প্রত্যেকটি পূজা মণ্ডপের যে কমিটি আছে তাদেরকে বলে দিয়েছে এবং তারা বলছেন যে করোনার মধ্যে তারা স্বাস্থ্যবিধি পালন করে তারা এই পূজা উদযাপিত করবে। তো এই ছিল ইফতেখার আমার কাছ থেকে, সাভার থেকে, এই পূজা মণ্ডপের প্রস্তুতি নিয়ে সর্বশেষ। হালিম এবং মাহমুদুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। ঝালকাঠিতে ইউপি সদস্যের মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের স্বামীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত 2:30টার দিকে কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিপন জমাদ্দারের বাড়িতে এই ঘটনা ঘটে। 14-15 জনের একটি দল রিপনের ঘরের শীত কেটে ঢুকে তার মা হাসিনা বেগম ও বাবা জামাল জমাদ্দারকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে আহত করে। এই সময় হাসিনা বেগমের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর অবস্থায় জামাল জমাদ্দারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য রিপন জমাদ্দারের দাবি তার প্রতিপক্ষরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল রাত 12:30টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর মাত্রা ছিল 5.6। উৎপত্তিস্থল মিয়ানমার। এজন্য চট্টগ্রাম ও কক্সবাজারে এই কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। অবশ্য ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিআরবি হাসপাতালের সেবার মান উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমান, পরিচালক মফিজুর রহমান, হেপাটোবিলিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী সহ হাসপাতালের মেডিকেল অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মশালায় বক্তারা হাসপাতালে আসা রোগীদের সেবা নিশ্চিত করা এবং সেবার মান বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন। আমাদের একটা বিশ্বাস ছিল, আশা ছিল আমি ভালো করতে পারবো, কারণ আমার তো এখানে দীপ্ত সংবাদ আবার নিচ্ছে বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে বৃহস্পতিবার করোনা ভাইরাসে 7,904 জন মারা গেছে। আক্রান্ত হয়েছে 4,61,000-এর বেশি মানুষ। 5 থেকে 11 বছর বয়সী শিশুদের উপর নিজেদের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে অনুমোদন চেয়েছে ফাইজার বায়োনটেক। হৃদযন্ত্রে বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কায় 30 বছরের কম বয়সী পুরুষদের উপর মডার্নের টিকা ব্যবহার স্থগিত করেছে ফিনল্যান্ড। এদিকে আগামী 11 অক্টোবর থেকে কোভিশিল্ড টিকার 2 ডোজ নেওয়া ভারতীয়দের দেশে প্রবেশের পর কোয়ারেন্টিনে থাকার নিয়ম তুলে নিচ্ছে যুক্তরাজ্য। জার্মানিতে অনুষ্ঠিত হয়ে গেল কুমড়া উৎসব। এতে ইউরোপের বিশাল আকারের কুমড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবে অংশ নেয় সবচেয়ে বড় কুমড়ার ওজন ছিল 744 কেজি।
জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লুডভিগসবুর্গ শহরে সম্প্রতি অনুষ্ঠিত হয় কুমড়া উৎসব। এর প্রধান আকর্ষণ ছিল ইউরোপের সবচেয়ে বেশি ওজনের কুমড়া বাছাইয়ের বার্ষিক প্রতিযোগিতা। নিজের ক্ষেতের বড় কুমড়া নিয়ে উৎসবে অংশ নেন বিভিন্ন দেশের কৃষক। এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছেন জার্মানির সারল্যান্ড রাজ্যের হুবার্টাস এলমার। তার কুমড়ার ওজন 744 কেজি। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন 750 পাউন্ড। আমি 15 বছর ধরে কুমড়া চাষ করছি, ভাবতেই পারিনি প্রথম পুরস্কার জিতব। আমি প্রতিদিন খেতে 400 লিটার পানি আর 4 টন সার দেই। আমার আনা কুমড়াটির বয়স 105 দিন। বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দ্বিতীয় স্থান জিততে পেরে আমি আনন্দিত। আমার আনা কুমড়ার ওজন 718 কেজি। প্রথম পুরস্কার পেলেও 2016 সালের বিজয়ী বেলজিয়ামের ম্যাথিয়াস উইলেমিন্সের বিশ্ব রেকর্ড ভাঙতে পারেননি হুবার্টাস এলমারের কুমড়া। সেই কুমড়ার ওজন ছিল 1190.5 কেজি। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ওমানে 3 দিনের অনুশীলনের পর আজ ওমান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গত 3 অক্টোবর ওমানে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। এরপর একদিন কোয়ারেন্টাইন শেষে 3 দিন অনুশীলন করেন মাহমুদুল্লাহ মুশফিকরা। আজ অনুশীলন ম্যাচ শেষে শনিবার আবুধাবির উদ্দেশ্যে ওমান ছাড়বে বাংলাদেশ দল। সেখানে একদিন কোয়ারেন্টাইন শেষে একদিন অনুশীলন করবে। 12 ও 14 অক্টোবর আবুধাবিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে 15 অক্টোবর ওমানে ফিরবেন সাকিব মুশফিকরা। এরপর একদিন অনুশীলনের পর 17 অক্টোবর টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। চলে গেলেন চট্টগ্রামের কৃতি ক্রীড়া সংগঠক শাহেদ আসগর চৌধুরী। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত বরেণ্য এই ক্রীড়া সংগঠক বিসিবির নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে। আজ বিকেল 3:30টায় এম এ আজিজ স্টেডিয়ামে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আসর নগরের জামাতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। এরপর তাকে এনায়েত বাজার 22 মহল্লা কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিসিবির পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন সহ চট্টগ্রামের বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শান্তিতে নোবেল পেলেন ফিলিপিন্স ও রাশিয়ার 2 সাংবাদিক, মত প্রকাশের লড়াইয়ের স্বীকৃতি। রাজধানীর বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকায়, মুরগির মাংসের দামও বাড়তি। কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ, এখন খুলে দেওয়ার অপেক্ষা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।